হাদিকে কেন সরিয়ে দেয়া হলো এই প্রশ্নটা এখন আমার কাছে আর স্রেফ একটি প্রশ্ন নয়। এটা যেন একটি কেস ফাইল, যেটা আমি যতই বন্ধ করতে চাই ততই খুলে বসে। খুব করে ভাবি, একটা কষ্ট অহর্নিশ তাড়া করে ফেলে, আমি সরাতে পারি না। একজন অনুসন্ধানকারীর মতো বারবার ফিরে যাই একই জায়গায়, একই দৃশ্যে, একই শূন্যতায়। অনেক মানুষ আসলে কোনোদিন জানবেই না আমরা আসলে কি হারিয়েছি। আমরা আমাদের শব্দকে হারিয়েছি, আমাদের অভিব্যক্তিকে হারিয়েছি, আমাদের ভাষাকে হারিয়েছি, আমাদের মনের গহীনের এক অব্যক্ত ভাষা যা হাদির জাবানিতে ব্যক্ত হতো, আমাদের কল্পনা যা অন্ধকারের বস্ত্রহরণ করে অজেয় সূর্যের আলোকরশ্মি হয়ে বিচ্ছুলিত হতো। হাদি ছিল আমাদের ভাবনার বহিঃপ্রকাশ, হাদি ছিল সেই কণ্ঠস্বরের মুখপাত্র যা ফ্যাসিবাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিত। আমি আমার নোটে লিখে রাখি, তারা জানত হাদিকে হজম করা সম্ভব নয়, তারা জানত হাদিকে কিনে ফেলা সম্ভব নয়, তারা জানত এই অগ্নিবীণার ইথার তরঙ্গ বজ্র নিনাদে সব জঞ্জাল চূর্ণ করে দেবে। সুতরাং তদন্তের প্রথম লাইনেই দাঁড়িয়ে যায় একটি সিদ্ধান্ত, হাদিকে সরিয়ে দেয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ঘটনার টাইমলাইন যখন সাজাতে শুরু করি, তখনই প্রথম অস্বাভাবিকতা চোখে পড়ে। যেদিন হাদিকে গুলি করা হলো, ঠিক সেই দিনই তারেক লন্ডন থেকে ঢাকায় ফেরার ঘোষণা দিলেন। আগেও নয়, পরেও নয়। একজন অনুসন্ধানকারী হিসেবে এই মিলটাকে আমি কাকতালীয় বলে পাশ কাটাতে পারি না। শোক ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে সে ঘোষণাটি তো দু-একদিন পরেও দেয়া যেত তো, তাই না? এই প্রশ্নটাই আমাকে দ্বিতীয় ফাইলে নিয়ে যায়। খালেদা মৃত্যুর দুয়ারে। সারা দেশের মানুষ চেয়েছে তারেক ফিরে আসুক। শিওরে ছেলেকে দেখলে তিনি শান্তি পেতেন। দেশের আপামর জনগণ চেয়েছে তারেক ফিরে আসুক। কিন্তু সবাইকে অবাক ও হতাশ করে তিনি ঘোষণা দিলেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। একজন তদন্তকারীর চোখে এই বক্তব্যের মানে খুব স্পষ্ট, তিনি নিয়ন্ত্রিত। আরও সহজ ভাষায় বললে, তিনি যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা তাকে দেশে আসার সবুজ সংকেত দিচ্ছিল না। তফসিল ঘোষণা কোন দিন হবে তা তো অনেক দিন আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল, কিন্তু সেই মোতাবেক দেশে ফেরার কোনো পদক্ষেপই নেননি তারেক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো, তারেক দেশে ফেরার ট্র্যাভেল পাস নেননি, এমনকি ট্র্যাভেল পাসের জন্য আবেদনও করেননি। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তারেকের সাথে যোগাযোগ করা হলো। তিনি চাইলে দূতাবাস কর্মকর্তা তার বাসায় গিয়ে ট্র্যাভেল পাসের আবেদনের ব্যবস্থা করবেন, কিন্তু তারেক সম্মতি দিলেন না। একজন তদন্তকারীর নোটে এই জায়গায় লেখা থাকে, ইচ্ছেকৃত বিলম্ব। তফসিল ঘোষণা নির্ধারিত, তারপরেও তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন না কেন? তার মা ক্লিনিক্যালি ডেড, তখনও তিনি দেশে আসার কোনো উদ্যোগ নেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো, তারেক যদি ফিরতে চান তাহলে সরকার সব রকম ব্যবস্থা করবে। কিন্তু যার জন্যে এত উদ্যোগ, তিনি নীরব এবং অনিচ্ছুক। অথচ যখনই হাদিকে গুলি করা হলো, তার ঠিক কয়েক ঘণ্টা পরেই তারেক ঘোষণা দিলেন তিনি দেশে ফিরছেন। এই ঘটনা কি কাকতালীয়? এখানে আমার তদন্তে একের পর এক প্রশ্ন উত্থাপিত হয়। প্রথমত, তারেক কি জানতেন দেশে অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে, যাতে সারা দেশের দৃশ্যপট বদলে যেতে পারে? খেয়াল করে দেখুন, হাদির খুনি মাসুদ করিম ফয়সালের প্রেমিকা কি বলেছিল? সে এমন কাজ করতে যাচ্ছে যার ফলে সারা দেশ উলটপালট হয়ে যাবে। কাজেই হাদির খুনের নেপথ্যে গডফাদার যারা ছিল, তাদের সাথে তারেকের যোগাযোগ ছিল, এমন প্রশ্ন উত্থাপন করা কি অমূলক হবে? দ্বিতীয়ত, অনেক নাটকীয়তার পর হাদির খুনি ভারতে ধরা পড়ল। খুনির অবস্থান নিয়ে শুরুতেই একটি চক্র ধূম্রজাল তৈরি করেছিল। কে খুন করল, কিভাবে খুন করল, কিভাবে পালিয়ে গেল, সব জানে এক সব জানতে শমশের। একটা খুনের আদ্যপ্রান্ত ও খুনি পালিয়ে যাওয়ার ঘটনা সাথে সাথে সেই শমশের জানে কিভাবে? এত দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কোনো খুনের ঘটনার কিনারা করতে পেরেছে, এমন নজির নেই। সিআইএ, MI6, KGB এদের কারোরই এই রেকর্ড নেই। আছে শুধু কথিত এক অনুসন্ধিৎসু সাংঘাতিকের। কাজেই যারা এই খুনের নেপথ্যে ছিল, তারাই এই ঘটনার খবর এই সাংঘাতিকের মাধ্যমে প্রকাশ করেছে, এই প্রশ্ন করা যায় তো, তাই না? তা না হলে লন্ডনে বসে এই সাংঘাতিক এত কিছু রিয়েল টাইম আপডেট দেয় কিভাবে? তৃতীয়ত, ফয়সাল তো ফুট সোলজার ছিল। গডফাদার কারা? কারা ফয়সালকে নিয়োগ করেছিল? ফয়সাল তো জেলে ছিল। কোন আইনজীবী জামিন করিয়েছে, কোন বিচারক অতি দ্রুততার সাথে জামিন দিয়েছে, এসব তো আমরা সবাই জানি। জামিন করানো আইনজীবী বিএনপির জানু রাজনীতিবিদদেরকে টেক্কা দিয়ে ডেপুটি স্পিকারের পদ ভাগিয়ে নিয়েছেন। অবাক করা উল্লম্ব উত্থান নয় কি? সামান্য নোক্তা দিয়ে রাখলাম। চতুর্থত, জামিন করানো আইনজীবীকে কে বা কারা হায়ার করেছিল? তাদের কি এই আইনজীবীকে ডেপুটি স্পিকার বানানোর ক্ষমতাও আছে? হ্যাঁ, আছে। কি চোখ কপালে গিয়ে ঠেকেছে? খানিক অপেক্ষা করুন, একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে।
পঞ্চমত, হাদির খুনির অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছিল। ব্যাংকে যাদের বেশি ক্যাশ হ্যান্ডলিং করার অভিজ্ঞতা আছে তারা জানেন ওই রকমের অ্যাকাউন্টগুলোকে ব্যাংকের কর্তা ব্যক্তিরা কতটা নজরদারির মধ্যে রাখেন। ফয়সালের ক্ষেত্রে তার কিছুই করা হয়নি, যা ব্যাংকের শীর্ষ পর্যায়ে লিয়াজও না থাকলে সম্ভব নয়। ফয়সালের অ্যাকাউন্ট ছিল ঢাকা ব্যাংকে। ঢাকা ব্যাংকের মালিক হল মির্জা আব্বাস। আরেকটা নোক্তা দিলাম, এদিকে হাদির খুনি ধরা পড়ার পর থেকেই মারাত্মক অসুস্থ মির্জা আব্বাস সিঙ্গাপুরে আছেন। তার স্বাস্থ্যের কোনো আপডেট দল কিংবা পরিবারের পক্ষ থেকে দেয়া হচ্ছে না। অনেকে অনেক কথা বললেও কোনো উত্তর মিলছে না। ষষ্ঠত, সেনাবাহিনী হাদির উপর ক্ষিপ্ত ছিল। কারণ খুব পরিষ্কার, শত শত আওয়ামী দুর্বৃত্তের অভয়ারণ্য ছিল ক্যান্টনমেন্ট। ওয়াকার ও হাসিনার ফ্যাসিবাদের দোসর জেনারেলরা ওই দুর্বৃত্তের দলকে আশ্রয় দিয়ে পরবর্তীতে ভারতসহ অন্যান্য দেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। ফ্রন্ট লাইনারদের মধ্যে এ ব্যাপারে হাদি ছিল সবচেয়ে বেশি সোচ্চার। গুম ও খুনের সাথে জড়িত জেনারেলরা যদি জুলাই বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসার ঘোষণা দিয়েছিল হাদি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তরুণ প্রজন্মের সিপাশালার ছিল হাদি। ভারতীয় নাম্বার থেকে প্রতিনিয়ত হত্যার হুমকি পেত সে। তরুণ প্রজন্মকে যেভাবে উজ্জীবিত করেছিল সেটা ছিল কল্পনাতীত, যা কেবল ক্যারিশম্যাটিক লিডারদের পক্ষেই সম্ভব। হাদি বেঁচে থাকলে তাদের সকল প্ল্যান ভেস্তে যেত। যে ঢেউ ছড়িয়ে পড়েছিল তাতে ঢাকার একটি আসনেও বিএনপির জেতা কষ্টকর হতো না। বিএনপি, আওয়ামী লীগ, ভারত এই ত্রয়ীর সমঝোতায় যদি বিএনপি জিতেও যেত তবে পার্লামেন্ট হতো ঝুলন্ত, সরকার হতো নড়বড়ে। দুর্বল সরকার দিয়ে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে ঘায়েল করা যেত না। নির্বাচনের মাঠে হাদি থাকলে বিএনপি কোনোভাবেই ব্রুট মেজরিটি পেত না। এবার আসুন সবগুলো ডট একসাথে মিলিয়ে দেখি। কলকাতার আনন্দবাজার পত্রিকার রিপোর্টের কথা মনে পড়ে? ভারতের সাথে কোন ৩ সমঝোতায় খালেদা পুত্র ফিরে এসেছিলেন? বাংলাদেশে ভারতীয় অ্যাসেটকে নিরাপত্তা দেবে এই শর্তেই তারেকের সিকিউরিটি ক্লিয়ারেন্স মিলেছিল। এবার বুঝতে পারছেন তারেক কেন বলেছিলেন তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না এবং আমাদের অন্য সবার মতো তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার চুজ নেই? এই কারণেই গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, কারণ এতে ওয়াকার সহ অন্যান্য খুনি জেনারেলরা ফেসে যাবে। গুমের বিচার চলমান থাকলে ভারতেও সংশ্লিষ্টতা প্রমাণিত হয়ে যাবে। জট খুলতে শুরু করেছে, তাই না? বিএনপিকে ক্ষমতায় বসানো ছাড়া ভারতের হাতে কোনো অপশন ছিল না। প্রায় ১০০টি আসন যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যে কারো জয় বা পরাজয় অনিশ্চিত, সেগুলোতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ন্যারো মার্জিনে জয়লাভ করা 95% আসন জিতেছে বিএনপি। এবার বুঝতে পারছেন ঘটনা কি ঘটেছে? ২০০৮-এর নির্বাচন যে পাতানো ছিল সেটা দেশের অধিকাংশ মানুষের ১০ বছরের বেশি সময় লেগেছে বুঝতে। অনেকে এখনও জানে না যে ওই নির্বাচনটি ব্যাপকভাবে পাতানো ছিল। অসচেতনতার জন্যে এভাবেই আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়, আর আমরা অন্ধকারেই রয়ে যাই। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা তা মোকাবিলায় জামায়াতের কোনো অভিজ্ঞতা নেই, কারণ ভোটের মাঠে জামায়াত এত বড় রাজনৈতিক শক্তি কখনোই ছিল না। ভোট জালিয়াতির হেডমাস্টার হল আওয়ামী লীগ এবং বিএনপিরও ভালো অভিজ্ঞতা আছে। তাই আওয়ামী লীগের সাথে জালিয়াতিতে পেরে না গেলেও জামায়াতের চোখে ধুলো দিতে তাদের কোনো সমস্যাই হয়নি, আর সাথে আওয়ামী লীগের সহযোগিতা তো ছিলই। জামায়াত যখন জালিয়াতি টের পেয়েছে তার অনেক আগেই খেলা শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ একটি পাতানো নির্বাচনে বিএনপিকে ব্রুট মেজরিটি দেওয়া হয়েছে, যাতে সংসদে মরিষ্ঠাধিকারের জোরে গণভোট, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে গলা টিপে ধরা যায়, এবং হচ্ছেও তাই। ভেবে দেখুন তো, যদি ঝুলন্ত পার্লামেন্ট হতো, হাদি, নাসিরউদ্দিন পাটোয়ারি, ব্যারিস্টার ফোয়াদ ও শিশির মনিররা সংসদে? হাদিকে হত্যা করে তারা ভয় উৎপন্ন করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এজেন্টদেরকে দাঁড়াতেই দেয়নি। ফোয়াদ ও শিশির মনিরদের আগেই হারিয়ে দেয়া হয়েছে। ভুয়া ফ্যামিলি কার্ড ছাপিয়ে লোক ঠকিয়ে ভোটের বাক্স ভরার ব্যবস্থা করা হয়েছে। স্পষ্টভাবে নির্বাচন বিধি ভঙ্গ করা হয়েছে। নির্বাচন কমিশনকে কোনো আওয়াজ করতে দেখেছেন? সবশেষে চলুন কেস ফাইলের শেষ পাতায় দৃষ্টি দেই। হাদি হত্যা। ভারত খেলেছে পর্দার অন্তরালে। ওয়াকার অ্যান্ড গং ছিল মাঠে। তারেক, শিলিং সালাউদ্দিন ও মির্জা আব্বাসরা জানত। এই কিলিং মিশনের জন্যেই অস্ত্র মামলার আসামি ফয়সালকে অস্বাভাবিক দ্রুততায় জামিনে বের করা হয়েছে। তারাই তাজুল ইসলামকে ট্রাইব্যুনাল সরিয়েছে এবং জামিনের পুরস্কার স্বরূপ কায়সার কামালকে ডেপুটি স্পিকার বানিয়েছেন। চুপ্পুর মেয়াদ শেষ হলে মেজর হাফিজকে রাষ্ট্রপতি এবং কায়সার কামালকে স্পিকার বানানো হবে। সরল অর্থ হল কায়সার কামাল ব্যাকআপ প্রেসিডেন্ট। এই ছকে তো হাদিকে রাখা যায় না, সরিয়ে দিতে হয়, তাই সরিয়ে দেওয়া হয়েছে। হাদি হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি কারা? যারা বেনিফিশিয়ারি তারা এই মূল পরিকল্পনার কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিল। এই প্রশ্ন উত্থাপন করা কি অমূলক হবে? প্রশ্ন রেখে গেলাম। মইনুল হক, ডেট্রয়েট, মিশিগান।